ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। অবশেষে হাইকোর্টের রায়ে আবারও বিসিবি নির্বাচনে বাদ পড়ল দুদকের তদন্তে থাকা আলোচিত 15 ক্লাব। আর অবৈধ ঘোষণার পর আপিল করে বিসিবি নির্বাচনের প্রার্থিতা ফিরে পেলেন জামালপুরের ফুয়াদ রেদওয়ান এবং রাজশাহীর হাসিবুল আলম। বুধবার ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা। স্বাক্ষর সংক্রান্ত সমস্যায় 3 জনের মনোনয়ন বাতিল বলে ঘোষণা করে নির্বাচন কমিশন, যার প্রেক্ষিতে মঙ্গলবার সেই রায় চ্যালেঞ্জ করে আপিল করেন জামালপুরের আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসিবুল আলম। যদিও আসেননি মনোনয়ন বাতিল হওয়া চাঁদপুরের শওকত হোসেনের পক্ষ। সেই আপিলের প্রেক্ষিতে নির্ধারিত সময় পর সন্ধ্যায় সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন, যেখানে বাতিল হওয়া 3টি মনোনয়নপত্রের 2টিকে বৈধ ঘোষণা করে কমিশন, যারা হলেন জামালপুরের ফুয়াদ রেদওয়ান ও রাজশাহীর হাসিবুল আলম। এস.এম. আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান ওনারটা মঞ্জুর হয়েছে, কারণ উনি যে প্রপোজার সেকেন্ডার এনেছিলেন, যদিও ওখানে উনি 2 রকমের সই করেছে, কিন্তু আমরা ওনার সই যাচাই করেছি, নিজে সই নিয়েছি সাদা কাগজের উপরে। আমরা সন্তুষ্ট হয়েছি যে 2টার সই ওনার, উনি ফিজিক্যালি এসেছেন, ওনার সই প্রমাণ করে গেছেন, এজন্য ওইটা আমরা বৈধ ঘোষণা করেছি। রাজশাহীর ওনারটা আমরা মঞ্জুর করেছি, কারণ ওখানেও আমরা সিগনেচারের বৈধতা পেয়েছি, উনিও 2টা সিগনেচার ব্যবহার করতেন। এদিকে আবারও বাতিল হয়েছে দুদকের তদন্তে থাকা আলোচিত ঢাকার 15টি ক্লাবের মনোনয়ন। এদিন সাবেক বিসিবি সভাপতি ও আসন্ন নির্বাচনে পরিচালক পদপ্রার্থী ফারুক আহমেদ এই ক্লাবগুলোর ভোটাধিকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। এরপরই কোর্টের রায়ে বাতিল হয়ে যায় অভিযুক্ত ক্লাবগুলোর মনোনয়ন। বিসিবির নির্বাচন কমিশন বলছে, সেই রায়ের চিঠি পেলে কোর্টের আদেশ অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। কোর্টের অর্ডার আমাদের কাছে আসতে হবে, আসলে আমরা ওই অনুযায়ী ব্যবস্থা নিব। যদি কোর্ট ওদের বাতিল করে থাকে তাহলে হয়তো বাতিলই করতে হবে। আদালতের অর্ডার যেই রকমই হোক আমরা সেইভাবেই ব্যবস্থা নিব। আমরা যেহেতু দেখিনি আমরা ওইটা কমেন্ট করব না, বাট আদালতের অর্ডার আমরা মানতে বাধ্য। আর নির্বাচন ঘিরে এই নাটকীয়তায় বাদ পড়তে যাচ্ছেন বর্তমান বোর্ড পরিচালক ইফতিকার রহমান মিঠু ও মঞ্জুর আলম। বুধবার দেয়া হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। এশিয়া কাপের শিরোপার মঞ্চে খেলতে না পারায় কোটি ক্রিকেট ভক্তের হৃদয় ভাঙার অপরাধে ক্ষমা চেয়েছেন বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস। ছিটকে গেছেন আফগান সিরিজ থেকেও, তাই তো দলীয় ব্যর্থতার নিজের চোট মিলিয়ে খুব একটা স্বস্তিতে নেই এলকেডি। পাশাপাশি দিয়েছেন দর্শকদের প্রাপ্য প্রতিদান ফিরিয়ে দেওয়ার আশার বাণী। লক্ষ্যটা ছিল চ্যাম্পিয়ন হওয়ার, উকিও দিয়েছিল ফাইনালে যাওয়ার স্বপ্ন, কিন্তু আবারও সঙ্গী হলো সেই হতাশা। পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে দুর্দান্ত বোলিং করেও বের হতে পারেনি ব্যাটিং ব্যর্থতার গণ্ডি থেকে। 136 রানের তারাই স্কোরবোর্ডে মাত্র 124 রান সংগ্রহ করতে পারে বাংলাদেশ, আর এতেই তীরে এসে তরি ডুবে লিটনের দলের। তাই তো কোটি ভক্তের স্বপ্নভঙ্গ হওয়ায় ক্ষমা চেয়েছেন টাইগার অধিনায়ক। 2025 এশিয়া কাপে দল হিসেবে আমরা আমাদের সেরাটা দিয়েছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে খেলা ও জেতা, তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা তা অর্জন করতে পারিনি। বাংলাদেশের অনুরাগী সব সমর্থকদের কাছে দল হিসেবে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। সুপার 4 পর্বে সাইড স্ট্রেইনের কারণে ভারতের পর মহাগুরুত্বপূর্ণ ম্যাচ পাকিস্তানের বিপক্ষেও দলের বাইরে ছিলেন লিটন কুমার দাস। লিটনের নেতৃত্ব, কিপিং ও ব্যাটিংয়ের ঘাটতি প্রকটভাবে ফুটে ওঠে 2 ম্যাচেই। চোটের কারণে আফগানদের বিপক্ষে সামনে টি-20 সিরিজেও দর্শক হয়েই থাকতে হবে এলকেডিকে। দলীয় ব্যর্থতা আর নিজের চোট মিলিয়ে স্বস্তিতে নেই লিটন কুমার দাস। ব্যক্তিগতভাবে চোটের কারণে শেষ 2 ম্যাচ খেলতে না পারা ছিল হৃদয় ভেঙে যাওয়ার মতো। একই কারণে সামনের আফগানিস্তান সিরিজেও খেলতে পারবো না আমি। সেরে ওঠার সর্বোচ্চ চেষ্টা করেছি, তবে পারিনি। এই বেদনা আমাকে লম্বা সময় পোড়াবে। মানুষ বাঁচে তার আশায়, শত হতাশার মাঝেও এটিই বেঁচে থাকার মূল মন্ত্র। সেই আশার বাণী ঝরেছে লিটনের কণ্ঠে। কোটি ক্রিকেট ভক্তের যা প্রাপ্য তা খুব দ্রুত ফিরে দিতে দৃঢ় প্রত্যয় এলকেডির। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। আফগানিস্তান সিরিজকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে প্র্যাকটিস শুরু করেছে বাংলাদেশ। 2 অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ। 3 ম্যাচে টি-20 সিরিজের সবগুলো ম্যাচে হবে শারজাতে। এশিয়া কাপ অভিযানের শেষে এই সিরিজের আগে বাংলাদেশ দল সবচেয়ে বেশি উন্নতি চাইবে ব্যাটিং ডিপার্টমেন্টে। ইনজুরিতে ক্যাপ্টেন লিটন দাস সিরিজ থেকে ছিটকে যাওয়ায় ভারপ্রাপ্ত ক্যাপ্টেন জাকের আলীর ব্যাটে রান আসাটা খুব জরুরি। অফ ফর্মে থাকা এই ব্যাটারকে নিয়ে কাজ করছে টিম ম্যানেজমেন্ট। সেই সঙ্গে ফিল্ডিংয়ে উন্নতি প্রয়োজন টাইগারদের। 3 ম্যাচে টি-20 সিরিজের পর আবুধাবিতে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তান।
আমরা এশিয়া কাপে চরম নাটকীয়তা দেখেছিলাম ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচের মধ্যে। একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু কাপ ছাড়াই সেলিব্রেশনটা করেছে এবং উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে একদম প্রথম দিন থেকে যদি আমরা চিন্তা করি, দুই টিমের ক্যাপ্টেন একসঙ্গে হাত মেলাচ্ছেন না। শেষের দিন দেখা গেছে যে টসের সময়টায় দুজন ধারাভাষ্যকার, একজন ইন্ডিয়ান একজন পাকিস্তানি, সবকিছু মিলিয়ে রাজনৈতিক দ্বন্দ্বের জায়গাটা খেলার মাঠেও দেখা গেছে। ইন্ডিয়া পাকিস্তান সবসময় একটা হাইপ তো অবশ্যই ক্রিয়েটেড থাকে, কিন্তু মাঠের ক্রিকেটে তার ছিটে ফোটাটা গেল কয়েকটা আসর ধরে আমরা আসলে দেখতে পাইনি। তবে এবারের ফাইনালটায় পাকিস্তান কিছুটা ফাইট দিয়েছে। সেই ইন্ডিয়ার পাকিস্তান আরও একবার মুখোমুখি হচ্ছে। তবে এবার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই হবে নারীদের ওয়ানডে ওয়ার্ল্ড কাপে। সদ্য সমাপ্ত পুরুষদের এশিয়া কাপে পাক ভারত ম্যাচের মতো নাটকীয়তা থাকবে কি নারীদের ম্যাচেও, নাকি ভিন্ন কোনো দৃষ্টান্ত স্থাপন করবেন হারমানপ্রীত ফাতিমা সানারা? যদিও এমন প্রশ্নের উত্তরে পরিষ্কার কোনো উত্তর দেননি ভারতীয় দলের ক্যাপ্টেন হারমান, শুধু জানিয়েছেন আপাতত তাদের চোখ ম্যাচ জয়ের দিকে। ভারত পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা আর আবেগের বিস্ফোরণ। মাঠের ভেতরে যেমন তীব্র লড়াই, তেমনি মাঠের বাইরে সৌজন্য বিনিময়ও দীর্ঘদিন ধরেই আলোচনার অংশ ছিল। ম্যাচ শেষে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানো, হাসি মুখে কথা বলা, এসব দৃশ্য ক্রিকেটকে কেবল খেলা নয়, সম্পর্কেরও মেলবন্ধন হিসেবে তুলে ধরত। কিন্তু সদ্য সমাপ্ত এশিয়া কাপে এমন সব ঘটনা দেখা গেছে যা আগে কেউই কখনো কল্পনা করেনি। টুর্নামেন্টে মোট 3 বার মুখোমুখি হয় ভারত পাকিস্তান। সব ম্যাচেই টসের পর অথবা ম্যাচ শেষে একে অপরের সঙ্গে হাত মেলায়নি দুই দলের খেলোয়াড়রা, যা নিয়ে চলে বিতর্ক। আর সবশেষ সংযোজন, এসিসির সভাপতি পাকিস্তানি হওয়ায় মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় চ্যাম্পিয়ন ভারত। ফলে শিরোপা নিয়ে সে স্থান ত্যাগ করেন মহসিন নাকভি, আর ভারতীয়রা কাল্পনিক ট্রফি নিয়েই উদযাপন করে যায়। এই বিতর্কের আঁচ পৌঁছে গেছে নারী ক্রিকেটেও। বিশ্বকাপ শুরুর আগেই ভারতীয় অধিনায়ক হারমানপ্রীতকে জিজ্ঞেস করা হয় পাকিস্তানের সঙ্গে তারা হাত মেলাবেন কিনা। ধোঁয়াশা রেখেই তিনি জানালেন এসব বিষয়ে নাকি কোনো আলোচনাই হয়নি তাদের ড্রেসিং রুমে, কেবল তারা ভাবছে ম্যাচ নিয়ে। ক্রিকেট বোদ্ধাদের মতে যেহেতু তিনি স্পষ্ট করে এর উত্তর দেননি, অর্থাৎ এশিয়া কাপের পুনরাবৃত্তি ঘটতে চলেছে নারীদের ওডিআই ওয়ার্ল্ড কাপেও। নারীদের বিশ্বকাপ শুধু প্রতিযোগিতার অংশই নয়, হ্যান্ডশেকের শীতলতাও সেখানে বড় আলোচ্য বিষয় হয়ে দাঁড়াতে পারে। ক্রিকেটের আবেগ কি আবার সৌজন্যের জায়গায় ফিরে পাবে, নাকি প্রতিদ্বন্দ্বিতা আরও কঠিন করে তুলবে সম্পর্ককে? সেই প্রশ্নের উত্তরই খুঁজবে ক্রিকেট বিশ্ব। এরই মাঝে পর্দা উঠেছে নারী ওয়ানডে বিশ্বকাপের। অংশগ্রহণকারী দলগুলো টুর্নামেন্টের ভেন্যুতে পৌঁছে গেছে। তবে বিশ্বকাপ খেলতে ভারতে আসছে না পাকিস্তান নারী দল। হাইব্রিড মডেলে তাদের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়, যেখানে তাদের প্রথম ম্যাচ 2 অক্টোবর বাংলাদেশের বিপক্ষে, আর আগামী 5 অক্টোবর কলম্বোয় পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ভারতের। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। এবার এশিয়া কাপে অনেকগুলো বিষয় আমরা দেখেছি। সূর্যকুমার যাদব একেবারে শুরুতে পেহেলগ্রাম অ্যাটাকে যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে জয়টাকে উৎসর্গ করেছেন। আবার আমরা গান সেলিব্রেশন দেখতে পেয়েছি সাহেবজাদা ফারহানের কাছ থেকে। লাস্টের দিকে বেশ নাটকীয়তা, টস নিয়ে নাটকীয়তা, নানা ধরনের বিষয়। এবারে ট্রফি নিয়ে চলমান বিতর্কে মোটামুটি ঘিটাই ঢেলে দিয়েছেন ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার। এশিয়া কাপ জয়ী ক্যাপ্টেনের দাবি ট্রফি নিয়ে পালিয়ে গেছে এসিসি কর্মকর্তারা। মাঠে ওই সময়টা কি হয়েছিল সে ব্যাখ্যাটাও দিয়েছেন সূর্যকুমার। তবে ট্রফি নিতে হলে নিয়ম মেনে নাকভির হাত থেকেই নিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন এসিসি চেয়ারম্যান। এবারের এশিয়া কাপ যেন কয়েক পর্বের ধারাবাহিক নাটক। ভিন্ন ভিন্ন গল্পের পর্ব শেষ হওয়ার পর এবার এসেছে নতুন পর্ব। এবারের পর্বটা ট্রফি চুরি, আর এটা সেই ট্রফি যেটা ছাড়াই নবম শিরোপা জয়ের অলৌকিক উদযাপন করেছে ভারত। শেষ হয়েও যেন হচ্ছে না এশিয়া কাপ, চলছে নানা বিতর্ক। মাঠের উদযাপন, হাত না মেলানো, ট্রফি না নেওয়া থেকে শুরু করে আরও কত কি। সেই ট্রফির ঘটনায় এবার ঘি ঢাললেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। বিসিসিআই কিংবা ভারতীয় সরকারের সিদ্ধান্তেই নাকি ট্রফি নেয়নি দল, এমন গুঞ্জন উড়ে বেড়াচ্ছিল ক্রিকেট বিশ্বে। এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এশিয়া কাপ জয়ী অধিনায়ক। ট্রফি বিষয়ে যে সকল গুঞ্জন উড়ে বেড়াচ্ছে তা সত্য নয়। পুরো টুর্নামেন্টে বিসিসিআই বা সরকারের পক্ষ থেকে আমাদের কিছুই বলা হয়নি। মাঠে আমরা নিজেরাই ওই সিদ্ধান্ত নিয়েছি। সুপার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে নবম এশিয়া কাপ জয়ের আনন্দে মাতে ভারত। তবে হাতে ওঠেনি কাঙ্ক্ষিত সেই সোনালী ট্রফি। চ্যাম্পিয়ন হয়েও কেন ট্রফি বঞ্চিত সূর্যার দল, সেটার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।
আমরা মাঠেই দাঁড়িয়েছিলাম, ড্রেসিং রুমে যাইনি। সেখানে দেখছিলাম এসিসি কর্মকর্তারা মঞ্চে নিজেদের মধ্যে কথা বলছিলেন। এক পর্যায়ে গ্যালারি থেকে দুও শোনা যায়। এরপরে আমি দেখি একজন প্রতিনিধি ট্রফিটা নিয়ে চলে গেল। সত্যি বলতে ওরা ট্রফি নিয়ে পালিয়ে গেছে। তবে এখনো সুযোগ আছে অধরা সেই ট্রফি স্পর্শ করার। তবে সেখানে রয়েছে কিছু শর্ত। সেই পদক এবং ট্রফি দুটোই এক অনুষ্ঠানের মাধ্যমে তুলে দিতে চান মহসিন নাকবী। তবে বিসিসিআই এর যে অবস্থান, তাতে কোথায়, কবে, কখন চ্যাম্পিয়নদের হাতে তুলে দেওয়া হবে সেই সম্মাননা, সেটাই এখন ঝুলছে পেন্ডুলামের মতো। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। একটা টুর্নামেন্টে খারাপ খেলার পর তার ফিডব্যাকটা আসলে কি? যেমন বাংলাদেশের ক্ষেত্রে কেউ বলেন যে বেতন বন্ধ করে দাও, কেউ বলেন যে সুযোগ সুবিধা বন্ধ করে দাও, ওই টাকা পয়সার দিকে সবাই নজরটা একটু বেশি থাকে। তবে এবারে পাকিস্তানে একটা অভিনব ঘটনা ঘটেছে। বিদেশি টি-20 লিগে খেলতে পারবেন না পাকিস্তানি খেলোয়াড়রা। মঙ্গলবার এক নোটিশে বিদেশি লিগ খেলার ব্যাপারে অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ জারি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে বাবর আজম, শাহিন আফ্রিদি সহ মোট 7 জন পাক ক্রিকেটারের খেলার কথা ছিল। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের রয়্যাল টি-20 লিগে নিলাম তালিকায় আছেন 18 জন পাকিস্তানি ক্রিকেটারের নাম। তবে পিসিবির স্থগিতাদেশের জন্য টুর্নামেন্টে খেলা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন এই খেলোয়াড়রা। সম্প্রতি এশিয়া কাপ ফাইনালে ইন্ডিয়ার কাছে হারার পর ঘরোয়া ক্রিকেটের উপর জোর দিতে এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। একটা ছোট্ট আশঙ্কার জায়গাও আছে। বিপিএলেও কিন্তু পাকিস্তানি ক্রিকেটাররাই ম্যাক্সিমাম স্টেক হোল্ডার থাকেন, অর্থাৎ বিপিএলে পাকিস্তানি ক্রিকেটাররাই বিদেশি ক্রিকেটারদের কোটাটা পূর্ণ করেন। সেক্ষেত্রে এই স্থগিতাদেশ যদি বহাল থাকে, বিপিএল যদি ডিসেম্বর জানুয়ারি নাগাদ হয়, সেক্ষেত্রে পাকিস্তানি ক্রিকেটারদের সার্ভিসটা কিন্তু বিপিএল মিস করবে। সেটাও কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়। এবারে ফুটবলের প্রসঙ্গে যাচ্ছি। শুরু হয়েছে হংকং চায়নার বিপক্ষে জাতীয় দলের প্র্যাকটিস। প্রথম দিনই ইটালি থেকে এসে প্র্যাকটিসে যোগ দিয়েছেন ফাহমিদুল ইসলাম। জাতীয় দলের নবাগত জায়ান আহমেদ সহ মোট 22 জন মিনিট 20 প্র্যাকটিসের পর তীব্র বৃষ্টিতে বন্ধ হয় প্র্যাকটিস সেশন। সোহেল রানা, মিতুল মারমার খড়ের মাঠে বাংলাদেশকে এগিয়ে রাখছেন। এমনও দিনে তারে বলা যায় জয়টা ভীষণ প্রয়োজন। বরিশ ধরার মাঝে একটা জয় যে এনে দিতে পারে শান্তির বাড়ি। তারই জন্য কাবরেরার পাঠশালায় প্রথম দিন 22 জনের প্রাণান্তকর প্রচেষ্টা। তীব্র বৃষ্টিতেও থামে না অনুশীলন। সিরিয়াস মনোভাব বোঝাচ্ছিল হংকং চায়নার বিপক্ষে ম্যাচটা আসলেই ডু অর ডাই। তাড়াতাড়ি টিকিট সোল্ড হওয়াটা আসলে এটা পজিটিভ একটা সাইন ফুটবলের জন্য। তার সাথে সাথে এটা আমাদের প্লেয়ারদের রেসপন্সিবিলিটি আরও বেশি বেড়ে যায়, কারণ লাস্ট সিঙ্গাপুরের সাথেও আপনার সেম জিনিসটাই হয়েছে, যেটা দর্শকরা চাচ্ছিল ম্যাচটা যেন আমরা জিততে পারি। তীব্র বৃষ্টির মধ্যে একটি ছাতি যেমন মানুষকে রক্ষা করে, ঠিক তেমনি বাংলাদেশ হংকং চায়না ম্যাচে বাংলাদেশের গোলপোস্টের জাল রক্ষা করবেন মিতুল মারমা। 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে 2 গোল খেয়ে তিনি কিছুটা হতাশায় ভুগছিলেন। এবার পরিকল্পনাটা কি? হংকংয়ের সাথে আমরা দীর্ঘদিন কোনো ম্যাচ খেলি নাই, তো ওই হিসেবে আমাদের ওনাদের যে বিগত লাস্ট যে ম্যাচগুলো আছে, তো ওই ম্যাচগুলো দেখে আমাদের প্রিপারেশন আমরা নিচ্ছি। যেহেতু আমরা পরপর 2টা ম্যাচ খেলবো, তো হোম ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা চেষ্টা করব 2 ম্যাচই যাতে আমাদের পক্ষে থাকে। সোমবার জাতীয় দলের অনুশীলনে মোহামেডান থেকে ডাক পাওয়া 6 ফুটবলারের কেউই যোগ দেয়নি। মঙ্গলবার রাতের মধ্যে তাদের অধিকাংশই যোগ দিচ্ছে। প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে অনুশীলনে জায়ান আহমেদ, আর ইতালি থেকে এসেই মাঠে নামেন ফাহমিদুল ইসলাম। নতুন খবর, ক্যাম্পে ডাক পেলেন আবাহনীর গোলরক্ষক পাপ্পু হোসেন। আমরা বিলিভ করি যে হংকংয়ের সাথে ম্যাচ জিতার মতো টিম আমাদের, সো এই কনফিডেন্স আমাদের টিমের মধ্যে আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের যদি কোয়ালিফাই করতে হয়, আমাদের এই 2টা ম্যাচ খুবই ইম্পর্টেন্ট। আমরা আসলে কোন টিম কত র্যাঙ্কিংয়ে আছে এটা দেখতে চাচ্ছি না। আমাদের মেন ফোকাস হচ্ছে আমাদের ম্যাচ উইন করতে হবে যেভাবে। আশ্বিনের বেরসিক বৃষ্টিতেই মিনিট 20 অনুশীলনের পর তীব্র বজ্রপাতে ঝুঁকি বাড়ছিল। বাধ্য হয়ে অনুশীলন বন্ধ করে দৌড়ে মাঠ ছেড়ে নিরাপদে জামাল তুপুরা। প্রায় মিনিট 40 অপেক্ষার পর আর শুরু হয়নি অনুশীলন। ফুটবলাররাও একে একে চলে যান টিম বাসে। বুধবার একই সময়ে একই মাঠে হবে দ্বিতীয় দিনের অনুশীলন। হ্যালো কোচ। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। এনসিএলে হ্যাট্রিক পরাজয় এড়াতে এদিন ঢাকা মেট্রোর প্রতিপক্ষ
সিলেট বিভাগ। ব্যাট হাতে শুরুটাও প্রত্যাশিত হয়নি মোহাম্মদ নাইমের দলের। উদ্বোধনী জুটিতে ৪৫ যোগ করতে খরচ করেছেন ঠিক ৪৫ বল, আর ইনিংসের ১০ম ওভারের চতুর্থ বলে নাইম যখন ফিরলেন ঢাকা মেট্রোর স্কোর তখন ২ উইকেট হারিয়ে ৫৮ রান। তবে এরপরই দৃশ্যপট পাল্টে দেন সাদমান ইসলাম ও আয়েজ মোল্লা, গড়েন ৬০ বলে ৯৬ রানের জুটি, আর তাতেই ১৬১ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় ঢাকা মেট্রো। সাদমান ৩২ বলে ৪৯ করে আউট হলেও ইবাদতকে ছক্কা হাঁকিয়ে স্বীকৃত টি-20তে অভিষেক 50 তুলে নেন আয়েজ মোল্লা। ৬-৪ ও ২ ছক্কায় ৩৩ বলে ৫৩ করে অপরাজিত থাকেন অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এই অধিনায়ক। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়ে সিলেট। সর্বোচ্চ ২৪ রান করেছেন খালিদ ও অমিত হাসান। শহীদুলের ৩ উইকেটের সঙ্গে আয়েজ মোল্লার ১ উইকেট শিকারে ৯ উইকেট হারিয়ে ১৩৮ রানে থামে সিলেটের ইনিংস। ২৩ রানে হারিয়ে আসরে দ্বিতীয় জয় তুলে নিল ঢাকা মেট্রো। দিনের দ্বিতীয় ম্যাচেও ছিল ঢাকার দাপট। রাজশাহীকে ২৮ রানে হারিয়ে আসরে তৃতীয় জয় তুলে নিল ঢাকা বিভাগ। ব্যাট হাতে দারুণ শুরুর পর অবশ্য খেই হারায় ঢাকা বিভাগের ইনিংস। সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক মাহিদুল অঙ্কন, আর ২ ওপেনার আশিকুর ও রায়ান করেছেন ২২ ও ৩২ রান করে। ৯ উইকেট হারিয়ে ১৫০ রানে থামে ঢাকার ইনিংস। জবাবে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২২ রানে থামে রাজশাহীর ইনিংস। ২৯ বলে সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেন মেহরব। ব্যাট হাতে ব্যর্থ ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাজমুল শান্ত। ৮ বল খেলে করেছেন মাত্র ৬ রান। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ঢাকা বিভাগের জয় নিশ্চিত করেন স্পিনার নাজমুল ইসলাম। ৪ ম্যাচে ৩ জয়ে টেবিলের শীর্ষে এখন ঢাকা বিভাগ। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস। আজ থেকে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা। রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, চেলসি, বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো জায়ান্টরা। রাতে ১টায় মুখোমুখি হবে গালাতাসারাই এবং লিভারপুল। একই সময় লড়বে চেলসি, বেনফিকা, পাফোস, বায়ার্ন। চেলসির হোম গ্রাউন্ড স্ট্যামফোর্ড ব্রিজের মাঠে নেমে যেন হোসে মরিনহো ফিরে গেলেন ঝলমলে অতীতে। ব্লুদের ডাগআউটে ২ মেয়াদে হেড কোচের দায়িত্ব পালন করতে গিয়ে কত শত স্মৃতি যেন ঘুরছিল এই পর্তুগিজের মাথায়। তবে মরিনহো এবার চেলসির প্রতিপক্ষ। স্বদেশি ক্লাব বেনফিকার ডাগআউটে বসে জয়ের ছক কষছেন মরিনহো। দুই দলেই হার দিয়ে শুরু করেছিল চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর। তবে বেনফিকার বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে চেলসি। ব্লুদের দলের সেরা ফুটবলার কোল পালমার আর লিয়াম ডেলপ এখনও ইনজুরিতে। সেই সাথে জো পেদ্রো আর ময়েস কাইসেডোর ফিটনেস ইস্যু নিয়েও আছে সমস্যা। তাই তো মূল একাদশে নাও থাকতে পারেন এই দুই ফুটবলার। জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ড শুরু করা লিভারপুল রাতে আতিথ্য নেবে টার্কিশ ক্লাব গালাতাসারাইয়ের। নিশ্চিত ফেভারিট হিসেবে মাঠে নামবে অলরেডরা। নিষেধাজ্ঞার কারণে লিগের গত ম্যাচ মিস করলেও এই ম্যাচে আর্নে স্লটের একাদশে ফিরবেন স্ট্রাইকার হুগো একিটেকে। লা লিগায় মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে গুড়িয়ে দিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ। হারের তিক্ত স্বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ আসর শুরু করলেও আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ফেভারিট ডিয়েগো সিমিওনের দল। দুর্দান্ত ফর্মে থাকা স্ট্রাইকার জুলিয়ান আলভারেস এই ম্যাচেও হতে পারেন অ্যাটলেটিকো ত্রাতা। রাতে সাইপ্রাসের ক্লাব পাফোস এফসির আতিথ্য নেবে শিরোপার অন্যতম দাবিদার বায়ার্ন মিউনিখ। চেলসিকে ৩-১ গোলে হারিয়ে ক্যাম্পেইন শুরু করা বায়ার্ন এই ম্যাচেও বড় জয় পাবার কথা। দারুণ ছন্দে আছেন দলের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। এই ম্যাচেও বাভারিয়ানদের গোল করার নেতৃত্ব দেবেন এই ইংলিশ দলপতি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।